সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে বস্তুনিষ্ঠ গণিতের সমাধান পর্ব। ক্রেন প্রকাশনীর এই বস্তুনিষ্ঠ গণিতের সমাধান পর্বে আমরা শুরু করেছিলাম ত্রিকোণমিতি দিয়ে। তো দুটো পর্বে ত্রিকোণমিতি শেষ হয়েছে, আজ শুরু হবে জ্যামিতি। এই জ্যামিতির পোর্শনে থেকে আমরা প্রত্যেকটা পর্বে আমরা কি করব না, বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং প্রতিটা চ্যাপ্টারের বাছাই করা সেরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে জ্যামিতির ক্ষেত্রে আমরা অঙ্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমরা যেটা শিরোনাম রেখেছিলাম, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে এখানে আমরা টপ 30 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, কিন্তু অ্যাকচুয়াল এই জ্যামিতির পোর্শনটা বড় থাকার জন্য সেখানে অসংখ্য প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসছে এবং বিভিন্ন টাইপ, সমস্ত টাইপ কভার করতে গিয়ে এখানে কিন্তু একটু বেশি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, বেশি সমস্যার সমাধান করব। তাই শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের আমরা প্রথম অঙ্কে চলে আছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা বইতে যেইভাবে কোশ্চেনের পরপর নেওয়া হয়েছে সেইভাবেই এখানে দাগ নাম্বারটা দেওয়া আছে। তোমরা বই যদি ফলো করো সেখানে দেখবে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি করে এইভাবে আছে। তাতে কিছু প্রশ্ন, প্রথমে কিছু প্রশ্ন আছে যেটা আপনি প্র্যাকটিস করার জন্য, তারপরে কিছু প্রশ্ন আছে বিভিন্ন পরীক্ষায় যেগুলো পড়েছে, সমস্ত প্রশ্ন কালেকশান থেকে আমরা বাছাই করা অন্তত 50-60টা অঙ্ক এক্ষেত্রে আমরা সলিউশন করব। আমরা সেরা 30-র মধ্যে এখানে থাকছি না, এখানে একটু বাড়ছে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক এখানে এটা বলেছে কি যে এক ত্রিভুজের কোণগুলি অনুপাত হলো 1:2:3, তাহলে বৃহত্তম কোণটি কত হবে? তো আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজ, সেটা সমকোণী ত্রিভুজ হোক বা সমবাহু ত্রিভুজ হোক, বিষমবাহু ত্রিভুজ হোক, সমদ্বিবাহু ত্রিভুজ হোক, যেই কোনো ত্রিভুজ হোক না কেন, তার তিনটে কোণের সমষ্টি সবসময়ের ক্ষেত্রে কিন্তু 180 ডিগ্রি হবে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি a+b+c সমান 180 ডিগ্রি। সব ক্ষেত্রেই এটা হচ্ছে। এইবারে আমরা তিনটে কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমটা হচ্ছে, প্রত্যেকটাকে আমি কে দিয়ে যদি গুণ করি, প্রথমটা কে, তারপরটা 2k, তারপরটা 3k, তিনটে কোণের মান এইটা সমান হবে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে মোট হচ্ছে কত? 6k সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কে সমান আমরা পাবো কত? 180/6, তাহলে 6×3 = 18, 30 ডিগ্রি। তাহলে কে এর মান যদি 30 হয়, তাহলে একটা হবে 30 ডিগ্রি, একটা হবে 2 × 30 মানে 60 ডিগ্রি, আর একটা হবে 90 ডিগ্রি, 3 × 30 90 ডিগ্রি। এইবারে বলেছে বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম কোণটি হবে 90 ডিগ্রি। এখানে 2-এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক আমরা স্ক্রিনে এখানে দেখে নিই একবার কি বলেছে। নেক্সট অঙ্ক এখানে বলেছে কি যে কোশ্চেন নাম্বার 2 বইতে দেখতে পাবে, কোশ্চেন নাম্বার 2তেই প্রশ্নটা আছে যে নিচে দেওয়া চিত্রটির এক্স ও ওয়াইকে চিহ্নিত করো যদি ও হয় বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এইখানে চিহ্নিত করো বলতে এই মানটা বের করতে হবে, এক্স ও ওয়াই, এই কোণটার মানটা বের করতে হবে। তো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, তো এই কোণের মানটা বের করতে হবে। এই ছবিটা দেওয়া আছে। জ্যামিতিতে এই ধরনের ছবি কিছু দেওয়া থাকবে, ছবি দেখে আমাদের যেটা বের করতে দেওয়া আছে বা এখানে কন্ডিশন কিছু দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বৃত্তের যে উপপাদ্যগুলো, সেই উপপাদ্যগুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। বৃত্তের উপপাদ্য যে আমরা ক্লাস 10-এ দেখতে পাবো, বৃত্তের উপপাদ্য 10-এর বইতে, যে কোনো বোর্ডের বই থেকে ক্লাস 10-এর বইগুলো তোমরা দেখে নিতে পারো। সেখানে বৃত্তের সম্পর্কিত যে উপপাদ্য আছে, বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য এবং বেশ কয়েকটি চ্যাপ্টার আছে। তো সেই চ্যাপ্টারগুলো থেকে আমাদের এই যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্যর যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাতে করে কি অসংখ্য এই ধরনের সমস্যার কিন্তু খুব সহজে সমাধান করা যায়। ওই স্টেটমেন্টটা যদি মনে রাখা যায়, তাহলে কিন্তু জ্যামিতিতে ভালো নাম্বার তোলা অসম্ভব। সেই জন্য 9, 8, 9, 10, বিশেষ করে 9, 10 বলবো, 9, 10-এর বইতে, প্রথমে 9-এর বইতে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আছে,
ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য আছে, 10-এর বইতে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আছে। তো এই 3 রকমের জিনিসগুলো কিন্তু যে স্টেটমেন্টগুলো, এই স্টেটমেন্টগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে যে জ্যামিতিক কিছু কিছু ডেফিনেশন সেগুলো মনে রাখতে হবে, জ্যামিতিক কিছু ফ্যাক্টস যেগুলো সেগুলো মনে রাখতে হবে। তো তাহলে কিন্তু জ্যামিতিতে ভালো করা সম্ভব হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে চলে আসি। এই ক্ষেত্রে আমাদের জানতে হবে কি যে এটা একটা বৃত্তচাপ, আমি একটা বৃত্তচাপ নিলাম, এই একই বৃত্তচাপের ওপরে এটা যদি কেন্দ্র হয় এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির উপরে যে কোনো একটা বিন্দু যদি আমি নিয়ে নিই সেটা থেকে যদি আমি কোণ উৎপন্ন করি সেটা হচ্ছে পরিধিস্থ কোণ। এটা হচ্ছে পরিধিস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যেহেতু কেন্দ্রে এটা উৎপন্ন হয়েছে আর এটা পরিধিতে উৎপন্ন হয়েছে। এই যে এইটার ক্ষেত্রে দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা যদি এক্স হয় এটা 2x হবে এই কোণের মানটা, এটা যদি 30 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি হবে। তো এইরকমভাবে এটা সম্পর্ক। তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি এইটা যত হবে এটা তার ডবল হবে। এইবারে এটা আমাদের কত হচ্ছে না, এটা 15 ডিগ্রি আর এটা হচ্ছে কত 20 ডিগ্রি। আমাদের যেটা বের করতে হবে এই কোণের মানটা বের করতে হবে। তো সিম্পলভাবে আমরা এইটার ক্ষেত্রে ধরে নেব এই অংশটা সমান আমি যদি ধরি এক্স আর এই অংশটা সমান যদি ধরি ওয়াই, তাহলে আমরা কি পাচ্ছি না এক্স প্লাস 20 এই পুরো কোণটা প্লাস ওয়াই প্লাস 15 এই পুরো কোণটা প্লাস এই কোণটার মান আমি জেড ধরে নিই, সেটা সমান হচ্ছে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আমরা আগেই করেছি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এইটা প্লাস এইটা সমান 180 ডিগ্রি। আচ্ছা এটা আগে করে নিই। তো এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এই দুটো 35 ডিগ্রি, ওপাশে গেলে 180 মাইনাস 35, তার মানে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 145 ডিগ্রি। আবার এইটা থেকে এই যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হচ্ছে এখানে যে ত্রিভুজটা এক্স ও ওয়াই ত্রিভুজ, এটার ক্ষেত্রে এইটাকে আমরা এক্স ধরেছি, এটা আমরা ওয়াই ধরেছি এক্স প্লাস ওয়াই, আর এইটার মানটা আমরা ও এটা ধরলাম, এটা সমান হচ্ছে কত না 180। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি ও সমান এক্স প্লাস ওয়াই সমান, এইটা থেকে আমরা বলতে পারবো কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 180 মাইনাস ও কোণ, এটা ও কোণ, এইগুলো সব কোণ, এটা কোণ, এগুলো সব কোণ যদি আমি দিয়ে দিই তাহলে এইটা ও কোণটা হবে। তো এটা থেকে বাদ দিলে এবারে এখানে এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দিই, এখানে এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে কি হবে 180 মাইনাস ও কোণ প্লাস জেড কোণ সমান হচ্ছে 145 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ও আর জেড কোণের সম্পর্কটা পেয়ে যাব। তাহলে আমরা কি পাচ্ছি জেড কোণ মাইনাস ও কোণ সমান হচ্ছে কত, এটা থেকে এটা যদি বাদ দিই মাইনাস 35 ডিগ্রি আসবে। তার মানে ও কোণ আর মাইনাস জেড কোণ সমান হচ্ছে 35 ডিগ্রি। কিন্তু এই দুটো পরস্পর এগুলো কি হচ্ছে, এই দুটো কোণ একটা অপরটার ডবল। তাহলে এইটাকে যদি আমি 2p ধরি, এটা হবে পি। জেডটা কোনটা ধরেছি, এখানে জেডটাই ছোটা ধরেছি, ছোটা পি হলে এটা হবে 2p, তাহলে এটা সমান হচ্ছে 35, তাহলে পি সমান হবে 35 ডিগ্রি। তাহলে পি সমান আমরা কোনটা ধরেছি, তাহলে এই জেড কোণের মানটাকে পি ধরেছি। তাহলে এই ক্ষেত্রে এটা 35 হলে এটা হবে কত না 70 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে এই ক্ষেত্রে আমাদের 70 ডিগ্রি। এটা এভাবে আমরা পেলাম। এটা আরেকটা বের করার প্রসেস হচ্ছে আমরা যদি এইটা যোগ করে দিই, এটা যোগ করে দিলাম, এখানে যোগ করে দিলে এটা কি হলো, এটা যেহেতু কেন্দ্র, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাহলে এই যে ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটা সমান, তাহলে এই কোণটা সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহু সংলগ্ন, সমান বাহু সংলগ্ন দুটি কোণ সমান হয়, তাহলে এটা 20 হলে এটা 20 হবে, তাহলে এই কোণটা আমরা 20 পেয়ে গেলাম। অনুরূপভাবে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ ওয়াই ও জেড, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা
এটা ব্যাসার্ধ একটা, আর এটা একটা ব্যাসার্ধ, ও ওয়াই আর ও জেড, এই দুটো সমান। এই দুটো সমান হলে এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে এই কোণটা যদি 15 ডিগ্রি হয়, এটাও 15 ডিগ্রি হবে। তাহলে এই দুটো মিলে কত হচ্ছে, 15 + 20 = 35 ডিগ্রি। এই কোণটা, এটা 35 হয়ে যাচ্ছে, তার মানে এটা 70 হবে। এটাও খুব ইজিলি আমরা করে নিতে পারবো। এটা একটু বড় হচ্ছে, এটা যদি আমি টেনে দিই এক্সট্রা, তাহলে কিন্তু আমাদের ছোট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে টানতে হবে, এটা আমাদের জানতে হবে। তো এই ধরনের জিনিস জানা থাকলে কি হয়, অনেক বড় বড় অঙ্ক খুব ছোটোভাবে হয়ে যায়, কম সময়ের মধ্যে হয়ে যায়। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলেছে কি, এখানে যে ছবিটা দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো। ছবিটার সঙ্গে সঙ্গে এটা পড়ে দেখতে হবে যে কি বলেছে। নিচে দেওয়া চিত্রটিতে এসসি হচ্ছে, এসসি কোনটা দেখেন, এইটা এসসি হচ্ছে বৃত্তের স্পর্শক, মানে এই পুরোটা একটা এসসি আর পুরোটাই একটা স্পর্শক। এখানে বলছে সি এ বি সমান 40 ডিগ্রি, সি এ বি দেওয়াই আছে, এটা সমান 40 ডিগ্রি। আবার এ সি এস কোণ, এটা সমান হচ্ছে 50 ডিগ্রি। তো তাহলে এ আর সি কোণ সমান কত হবে, এই কোণটা বের করতে হবে। তো এই কোণটা বের করতে গেলে এই ছবিটা দেখলে একটা উপপাদ্যের কথা মনে পড়ে, সেই উপপাদ্যটা আমাদের জানতে হবে। উপপাদ্যটা কি একবার দেখে নিই। উপপাদ্যটা হলো কি, এইখানে যে বৃত্তচাপের বিপরীত বৃত্তচাপ, এই যে বৃত্তচাপগুলো এখানে তৈরি হয়েছে, বিপরীত বৃত্তচাপ থিওরি বা অল্টারনেটিভ সেগমেন্ট থিওরি। এটা কি বলেছে না, একটি বৃত্তের একটি জ্যা পরিধির যে বিন্দুতে ছেদ করে, একটি বৃত্তের যে কোনো একটি জ্যা, এইটা একটা জ্যা হতে পারে, এটা একটা জ্যা হতে পারে, এটা একটা জ্যা হতে, যে কোনো একটা জ্যা। তো একটি বৃত্তের একটি জ্যা বিপরীত বিন্দুতে পরিধির যে বিন্দুতে ছেদ করে, তো এই বিন্দুটাতে ছেদ করলো, এই জ্যাটা এই বিন্দুতে ছেদ করলো, তাহলে কি বলেছে, সেই বিন্দু দিয়ে যে স্পর্শক অঙ্কন করলে ওই স্পর্শক ও জ্যায়ের দ্বারা সৃষ্ট কোণ, এইটাতে যদি স্পর্শক টেনে দিই, এই স্পর্শক এবং জ্যা দ্বারা যে কোণটা সৃষ্টি হয়, এখানে 50 ডিগ্রি হচ্ছে, এই সৃষ্ট কোণটা কি হয় না, এটা হচ্ছে কি যে অল্টারনেটিভ সেগমেন্টে অবস্থিত কোণের সঙ্গে সমান। অল্টারনেটিভ সেগমেন্ট এই ক্ষেত্রে এটা হচ্ছে এ বি সি, এইটা এই দিকে আছে, অতএব এই যে এটাকে ঘিরে রেখেছে, এইটা হচ্ছে অল্টারনেটিভ সেগমেন্ট। এর দিকে যে কোণটা এই উৎপন্ন হয়, মানে এই কোণটা, এটার সঙ্গে এই কোণটা সমান হবে সবসময়, এটাই বলতে চেয়েছে। অনুরূপভাবে এইটার সঙ্গে এটা সমান হবে, এটার ঠিক অল্টারনেটিভ সেগমেন্ট হচ্ছে এই দিকটা, এই দিক বৃত্তচাপ যেটা, এটার সঙ্গে সমান হচ্ছে। তো এই রকমভাবে আমাদের এই যে অল্টারনেটিভ সেগমেন্ট থিওরি বা আমরা যেটা জানি যে বিকল্প বিভাগের উপপাদ্য, সেই উপপাদ্যটা কিন্তু এটাই। তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের কি বলেছে, যে এই বৃত্তর যে কোনো বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুতে যদি আমি একটা এইভাবে একটা বৃত্তচাপ এঁকে নিই এবং সেই বিন্দুতে যে বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুতে যদি একটা স্পর্শক টানি, ওই স্পর্শকের বিপরীত যে বিকল্প কোণ যেটা, সেটা হচ্ছে সেই কোণটা, এইখানে যে কোণটা উৎপন্ন হবে স্পর্শক আর ওই বৃত্তচাপ মিলে যে কোণটা উৎপন্ন করবে, সেটা হচ্ছে এই কোণের সঙ্গে সমান হবে, এটা বলতে চেয়েছে। তাহলে আমরা এখানে কি বলবো, এটার সঙ্গে এটা সমান হচ্ছে, আবার এটার সঙ্গে এটা সমান হচ্ছে। আমাদের কি চেয়েছে, এ আর সি চেয়েছে, এই কোণটা চেয়েছে। তাহলে এই যে ত্রিভুজ বি সি আর, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বি কোণটা কত হচ্ছে, এই কোণটা কত হচ্ছে একবার বুঝে নিতে হবে। বি কোণটা সমান হচ্ছে এই পুরোটা 180 ডিগ্রি, এই পুরোটা 180 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই যে বাইরের অংশটা যেটা আমরা বি কোণ হিসেবে ধরেছি এই ত্রিভুজের ক্ষেত্রে বি কোণ, সেটা হচ্ছে কত, 180 - 50, তার মানে কত হচ্ছে 130। আবার সি কোণ সমান কত হবে, সি কোণটা এটার সঙ্গে সমান হবে, তাহলে সি কোণটা হবে কত, সেটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, পেয়ে গেলাম বি কোণ সমান পেয়ে গেলাম, আবার সি কোণ সমান পেয়ে গেলাম। তাহলে বাকি যেটা হচ্ছে এই আর কোণটা থাকবে এ আর সি সমান কত হচ্ছে, 180 - 130 + 40, মানে কি এইটা প্লাস এটা 180 থেকে, কারণ এই যে ত্রিভুজটা বি সি আর ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই ক্ষেত্রে এই বি কোণটা পেয়ে যাচ্ছি, এটা কত হচ্ছে না 130 ডিগ্রি, আবার সি কোণটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে
বাকি যে কোণটা এই কোণটা হবে কত 180 মাইনাস 130 প্লাস 40 মানে 180 মাইনাস 170 তার মানে কত হচ্ছে 10 ডিগ্রি। আমাদের কোণের মানটা এর দাগের অপশানটা কারেক্ট অপশান, যেটা হচ্ছে কত না 10 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এটা বলেছে একটি নিয়মিত বহুভুজের মানে রেগুলার পলিগন যেগুলো যার রয়েছে 15টি বাহু তার অন্তস্থ এবং বহিস্থ কোণের অন্তর সমান হবে, কার সঙ্গে সমান হবে? অন্তস্থ কোণ এবং বহিঃ কোণের যে ডিফারেন্সটা সেইটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে আমরা তাহলে দুটো জিনিস বের করতে হবে, একটা অন্তস্থ কোণ, একটা বহিস্থ কোণ। আমরা সূত্র জানি। বহিস্থ কোণ কীভাবে বের করব না, এখানে যেহেতু বাহু সংখ্যা দেওয়া আছে, বাহু সংখ্যা আছে 15টি, তাহলে বহিঃ কোণ, তাহলে প্রতিটা বহিঃ কোণ কত হবে না 360 বাই বাহু সংখ্যা। তাহলে কত হচ্ছে না 360কে যদি আমি 15 দিয়ে ভাগ করি সেটা সমান হবে কত 24 ডিগ্রি করে হচ্ছে বহিঃ কোণ। তাহলে অন্তঃকোণ কত হবে না, অন্তঃকোণ ভেরি সিম্পল, এখানে অন্তস্থ কোণ এবং বহিঃ কোণ দুটো মিলে 180 ডিগ্রি হয় যে কোনো বহুভুজের ক্ষেত্রে। আমি যে কোনো বহুভুজের ক্ষেত্রে আমি এটা পঞ্চভুজ না করে যে কোনো একটা বহুভুজ টানলাম। তো এই বহুভুজের ক্ষেত্রে এই যে কোণটা, এই কোণটা অন্তস্থ কোণ, এটা বহিঃ কোণ। তাহলে এই যে অন্তস্থ কোণ আর বহিঃ কোণের যোগফল, এটা তো একই সরলরেখায় অবস্থিত, এক সরল কোণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে দুটোর যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। এটার ক্ষেত্রেও তাই, এটা প্লাস এটা 180 ডিগ্রি হবে। তো সেই জন্য কী হবে তাহলে বহিঃ কোণ যদি 24 ডিগ্রি হয় তাহলে অন্তঃকোণ হবে 180 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি সমান কত হচ্ছে না 156 ডিগ্রি। এটা গেল আমাদের অন্তস্থ কোণ। এইবারে দুটোর মধ্যে পার্থক্য বলেছে, তো নির্ণয় পার্থক্য। 156 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, তাহলে 132 ডিগ্রি। এটাই হবে আমাদের উত্তর। সির দাগের এই 3-এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 132 ডিগ্রি হচ্ছে এর উত্তর। নেক্সট প্রশ্ন 5-এর দাগের, এটাতে বলেছে এটা একটা সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিক ABCD যেখানে ADB কোণ মানে এই কোণটা 40 ডিগ্রি দেওয়া আছে, আবার AOB কোণ এই কোণটা আছে 180 ডিগ্রি, আর এই কোণটা 1 নম্বর কোণ এবং 2 নম্বর কোণ, এই কোণের সমষ্টি কত হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো এটা যেহেতু সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি কি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তাহলে এটা সমান্তরাল, এটা যদি ছেদক হয়ে যায় তাহলে কি হবে, এখানে একান্তর কোণ সমান হবে, অনুরূপ কোণ সমান হবে। আমি যদি একান্তর কোণ ধরে নিই, এটার সঙ্গে এটা একান্তর কোণ, তাহলে এটা 40 ডিগ্রি হলে এটা 40 ডিগ্রি হবে, এটা আমরা বুঝতে পেরেছি। এইবারে এইটা এই যে সরলরেখাটা, এই কর্ণ টানা হয়েছে, এটা আছে 100 ডিগ্রি, এটার বিপ্রতিপ কোণ এটাও 100 ডিগ্রি হবে। আবার এটা যেহেতু 100 ডিগ্রি, আবার এটা যদি সরল কোণ হয় তাহলে এই কোণটা কত হবে 100, টোটাল 180। তাহলে 180 থেকে 100 বাদ গেলে এটা হবে 80। তাহলে এই দুটো পেয়ে গেলাম, একটা 80 একটা 40। তাহলে বাকিটা কত হবে না, বাকিটা হবে কত, এই দুটো মিলে 120 হচ্ছে, আর বাকিটা তাহলে কত হবে না 60। তাহলে 3টে কোণের মান পেয়ে গেলাম। এইবারে 3টে কোণের মান পাচ্ছি, কিন্তু এই সামান্তরিকের কি হয় যে বিপরীত কোণগুলো সমান হয়, বিপরীত কোণগুলো সমান হবে, একই পাশের যে দুটো কোণ সেই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি এখানে দেখলাম, এই পুরো কোণটা প্লাস এই মানে বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, এইটা আছে শর্ত অনুসারে, সামান্তরিকের শর্ত অনুসারে। কিন্তু এই যে ভেতরের কোণটা বি কোণটা মানে কত হচ্ছে 40 ডিগ্রি প্লাস 1, আর সি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি প্লাস 2, এইটা সমান হচ্ছে কত 180 ডিগ্রি। তার মানে কি এ কোণ, বি কোণ আর সি কোণের মানটা আমি বসিয়ে দিলাম এখানে। আচ্ছা, এইবারে এক কোণ 1 এবং কোণ 2 এটাই পাশে থাকলো, ডান পাশেই কোণ, এগুলো নিয়ে গেলাম কোণের মানগুলো, এখানে -40 ডিগ্রি আর -60 ডিগ্রি। তাহলে এখানে দুটো মিলে 100 হচ্ছে, এখান থেকে 100 বাদ গেলে 80 ডিগ্রি। তাহলে এক কোণ প্লাস 2 কোণ সমান হবে কত 80 ডিগ্রি। 2-এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট
অঙ্ক। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট অঙ্ক, এখানে একটা বৃত্ত আঁকা আছে। বলেছে চিত্রটিতে এ ডি বি কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি, আবার এ বি সি কোণ সমান হচ্ছে এই পুরোটা 95 ডিগ্রি। তাহলে বি এ সি কোণ, এই বি এ সি কোণের মানটা আমাদের বের করতে হবে। অঙ্কটা সিম্পল অঙ্ক, এটাতে বিশেষ তেমন কিছুই নেই। তো এটার ক্ষেত্রে একটা উপপাদ্য লাগবে, একই বৃত্তচাপের উপরে, যে জ্যায়ের উপরে, একই বৃত্তচাপে জ্যায়ের উপরে অবস্থিত যে কোনো দুটি কেন্দ্রস্থ, এই যে এটা কেন্দ্রস্থ কোণ, এটা একটা কেন্দ্রস্থ কোণ, এটা একটা কেন্দ্রস্থ কোণ, প্রত্যেকটা কোণের মান সমান হবে। এটা আরেকটা একই এখানে জ্যায়ের উপরে অবস্থিত হতে হবে বৃত্তের ক্ষেত্রে, তাহলে প্রত্যেকটা কোণের মান সমান হবে। তাহলে এইটা যদি এই চাপটা জ্যাটা হয়, এই জ্যায়ের উপরে এটা একটা কেন্দ্রস্থ কোণ, এটা একটা কেন্দ্রস্থ কোণ, তাহলে দুটোর মান সমান হবে। এটা যদি 50 হয় তাহলে এই কোণটাও 50 হবে। তাহলে সি কোণ এক্ষেত্রে 50, যেহেতু ডি কোণটা হচ্ছে 50, এটা একটা পেয়ে গেলাম। এইবারে যেটা হয়েছে কি, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি এর কি হয়েছে, এটা বি কোণটা হচ্ছে 90, বি সমান হচ্ছে কত, 95 ডিগ্রি। আবার আমরা সি কোণ সমান কত পাচ্ছি, 50 ডিগ্রি। তাহলে বাকি কোণটা এ কোণ সমান পেয়ে যাব, এ কোণ, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি দুটো বাদ দিই, তাহলে আমরা বাকি কোণটা পেয়ে যাব। তাহলে এই দুটো মিলে কত হচ্ছে, এই দুটো মিলে আমাদের হচ্ছে কত না 145, এটা হলে 35 ডিগ্রি। তাহলে এই কোণের মান হচ্ছে 35 ডিগ্রি। তো এটাই আমাদের উত্তর। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 2-এর দাগের অপশান। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ অঙ্কটা 11 দাগের অঙ্ক। এই 11 দাগের অঙ্কের ক্ষেত্রে একটু বলে রাখি যে এটার ক্ষেত্রে দুটো উপপাদ্য কিন্তু কাজে লাগবে। প্রথম যেটা হচ্ছে যে একটা ত্রিভুজ, একটা বৃত্তর বাইরে যদি কোনো বিন্দু থেকে আমি বাইরে কোনো একটা বিন্দু থেকে যদি এই স্পর্শক টানি, এইভাবে স্পর্শক টানি, তাহলে এই যে বিন্দুতে স্পর্শ করছে এই যে দূরত্বটা, এটা যদি পি, এটা টি আর এটা এস হয়, তাহলে আমরা বলতে পারি পিটি ইজিক্যাল টু পিএস। এটা একটা উপপাদ্য। আর দ্বিতীয় উপপাদ্যর ক্ষেত্রে আমরা যেটা আগে করেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা, এই যে জ্যা আছে, জ্যার এইটা দিয়ে যদি আমি একটা স্পর্শক টানি, এটা বিপরীত স্পর্শক টানলে এইখান থেকে একটা ত্রিভুজ তৈরি হলো। এই কোণটা সমান হবে এই কোণটা এই ক্ষেত্রে, আর এই কোণটা সমান হবে এই কোণটা। এটা আমরা আগে করেছি, এটা সম্পর্কে আগে আলোচনা করেছি। তো এই দুটো কোণ সমান হবে, এই দুটো আমাদের এখানে কাজে লাগবে। তো এই ক্ষেত্রে যে এই যে ত্রিভুজটা আছে, এবিসি ত্রিভুজ, এবং ভেতরে XYZ ত্রিভুজ আছে, আর একটা বৃত্ত আছে, পরিবৃত্ত আছে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব, যে এই যে বৃত্তটা, এই বৃত্তটার ক্ষেত্রে বি একটা বাইরে একটা বিন্দু, এই বিন্দু থেকে এখানে একটা বি একটা স্পর্শক এবং বিসি একটা স্পর্শক এক্স ও জেড বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বলতে পারি যে বি এক্স সমান বি জেড, যে বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শ আর ছেদ আলাদা, যে বিন্দুতে স্পর্শ করেছে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু সমান। তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা সমান হলে এই কোণটা সমান হবে। এইবারে যে কোণগুলো দেওয়া আছে, এটা সমান 80 ডিগ্রি দেওয়া আছে, এটা সমান 60 ডিগ্রি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 40 ডিগ্রি, এটা সমান 40 ডিগ্রি দেওয়া আছে। আমাদের যেটা বের করতে হবে XYZ, এই কোণটা বের করতে হবে। তো বিশেষ কিছু ব্যাপার নয়, এখানে শুধু এই দুটো উপপাদ্য জানলে হয়ে যাবে। তো প্রথম উপপাদ্যটা কাজে লাগিয়ে আমরা এখানে এই মানগুলো বের করব। কীভাবে বের করব, এটা 60 ডিগ্রি আছে আর এই কোণ দুটো সমান, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি হবে কত না এক্স, এই ত্রিভুজটার ক্ষেত্রে এক্স প্লাস জেড কোণটা কত হবে না এক্স প্লাস জেড সমান হবে কত, 180 - 60।
তার মানে হচ্ছে 120 ডিগ্রি। আবার প্রত্যেকটা কোণ যেহেতু সমান, এই বাহুটা সমান যদি হয়, এই দুটো কোণই সমান হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স কোণ সমান ওয়াই কোণ সমান হবে 120/2 সমান 60 ডিগ্রি। তাহলে এইটাও 60 ডিগ্রি হলো, এটাও 60 ডিগ্রি হলো, সবগুলো 60 ডিগ্রি হয়ে গেল। এইবারে আমি যদি ধরে নিই এই যে একটা যার ক্ষেত্রে এই বিন্দুতে একটা স্পর্শক এই বিন্দুতে স্পর্শ করেছে, এই কোণটা এটা বিপরীত, যেটা আমরা উপপাদ্যটা করেছিলাম, অল্টারনেটিভ সেগমেন্ট থিওরেম যেটা ছিল, অল্টারনেট সেগমেন্ট থিওরেম বা বিকল্প যে বৃত্তীয় উপপাদ্য যেটা ছিল, সেই উপপাদ্যের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে এই কোণটা এই যে ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি বৃত্ত একটা হলো, তার একটা স্পর্শক এটা হলো, এই যে এই জ্যার যে বিন্দুতে এখানে ছেদ করেছে সেই বিন্দুতে একটা স্পর্শক টানা হলে এখানে যে কোণ উৎপন্ন হবে এই স্পর্শক আর এই জ্যা মিলে, এটার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে ধরছি এই যে জ্যাটা আর এই স্পর্শকটা যে কোণ উৎপন্ন করবে, এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, এটার সঙ্গে সমান হবে। আবার এটার ক্ষেত্রে যদি ধরি, এটার সঙ্গে এটা যে কোণ উৎপন্ন করবে এটার সঙ্গে সমান হবে। তো তাহলে কি হচ্ছে, এখানে যে কোণটা, এটার ক্ষেত্রে এটা যদি আমি এটা একটা জ্যা ধরে নিই, তাহলে এই বিন্দুতে স্পর্শ করে এইটা বিন্দু ছেদ করেছে, এখানে একটা স্পর্শক টানলাম, যে কোণ উৎপন্ন হলো, জ্যা আর স্পর্শক মিলে যেটা কোণ উৎপন্ন করলো সেটাই বিপরীত কোণটার সঙ্গে সমান হবে। তাহলে এটা 60 হলে এটা 60 হবে, এটাই আমাদের চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই জেড কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এখানে 3-এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি উপপাদ্য দুটো জানা থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা করতে কোনো অসুবিধা হবে না, সিম্পল অঙ্ক। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট যেটা জ্যামিতি যেটা বলেছে যে ছবি দেখলেই বোঝা যায় যে এখানে কোন উপপাদ্যটা কাজে লাগে বা ছবিটা দেখতে কেমন। শুধু আমি আবারও বলবো যে 9-10-এর জ্যামিতির যে উপপাদ্য যেগুলো আছে, সেই উপপাদ্যের যে অনলি শুধু স্টেটমেন্টগুলো, সেইগুলো কিন্তু প্রমাণ এখানে দেখার দরকার নেই, প্রমাণ জানানোর দরকার নেই, শুধু স্টেটমেন্টগুলোকে মনে রাখতে হবে। একটা খাতায় সব পরপর স্টেটমেন্টগুলো তুলে সেইগুলোকে ছবি সহ সেটাকে বুঝতে হবে। বুঝলে কিন্তু এই ধরনের যে অঙ্কগুলো আছে এতে ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটাতে কিন্তু একটা না একটা ওই স্টেটমেন্ট কাজে লেগেছে, এবং যার ফলে ওই স্টেটমেন্টগুলো যদি মাথায় থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের অঙ্কগুলো করে নিতে পারবো। আর এখানে বিশেষ কিছুই নেই। জ্যামিতিতে সবার ক্ষেত্রে, আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি যারা বলে যে জ্যামিতিটা করতে পারছি না, এখানে একটা আননোন জ্যামিতি পড়েছিল, খুব কঠিন লাগছে অমুক তমুক। তো এই ক্ষেত্রে কিন্তু আদৌ কোনো কঠিন জ্যামিতি থাকে না। সবসময় ওই জিনিসগুলো মাথায় রাখবে যে 9-10-এর ক্ষেত্রে আমরা দেখব ত্রিভুজের উপপাদ্য আছে এবং চতুর্ভুজের উপপাদ্য আছে। 10-এর ক্ষেত্রে বৃত্তের উপপাদ্য আছে। এই ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, এই তিনটে জিনিস কিন্তু জেনে রাখা জরুরি। বাকি কোণের যেগুলো আছে, কোণের কতগুলো ফ্যাক্ট, কতগুলো তথ্য জানলে আমাদের কিন্তু কোণের যে জ্যামিতিক জিনিসগুলো আছে সেগুলো খুব সহজে বের করা যাবে। প্রবলেম হয় এই ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্তের ক্ষেত্রে। এইগুলোর জন্য উপপাদ্যগুলো মনে রাখতে হবে। তো এটাতে যেটা বলেছে যে পি কিউ, চিত্রটিতে পি কিউ এবং পি আর হচ্ছে ও সেই বৃত্তের স্পর্শক যার কেন্দ্র হচ্ছে ও। তাহলে এই দুটো হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে কেন্দ্র। এবারে এখানে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে আর একটা পরিধিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এখানে বলেছে যে কিউ এস আর এই কোণটা সমান হচ্ছে কত, 40 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এই কোণটা হবে আমাদের 80 ডিগ্রি। এটা আমরা জানি কেন্দ্রস্থ কোণ। একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, এখানে যদি চাপটা এটা ধরে নিই, এই চাপটা, কিংবা একই জ্যায়ের উপরে কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। তো এটা 40 হলে এটা 80 হবে। এটা একটা উপপাদ্য। এরপরে যেটা বলছে কিউ পি আর কত হবে, এখানে এইটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। কিছুই নয়, এই ক্ষেত্রে আমাদের এই যে স্পর্শক, এই যে দুটো স্পর্শক, মূলবিন্দু থেকে স্পর্শগামী যেটা আমাদের এই যেটা জ্যাটা টানা হয়েছে, এটা কিন্তু লম্ব, সবসময় লম্ব হবে। এটা একটা উপপাদ্য যে কোনো বৃত্তের ক্ষেত্রে যে স্পর্শবিন্দুতে আমি যেটাতে স্পর্শক টানলাম, মূলবিন্দু থেকে যদি সেই স্পর্শবিন্দুর আমি কানেক্ট করি, যেখানে একটা যেটা একটা ব্যাসার্ধ উৎপন্ন হয়, এটা কিন্তু
যে স্পর্শকের উপর লম্ব হয়, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, আবার অনুরূপভাবে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে দুটো মিলে 180 হয়ে যাচ্ছে, আর বাকি দুটো মিলে কত হবে? টোটাল চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360। এই দুটোতে যদি 180 হয়ে যায়, বাকি দুটো 180 হবে। তাহলে এটা যদি 80 হয়, বাকি কোণটা হবে কত? 100। মুখে মুখে অ্যান্সার হলো। এই ক্ষেত্রে কিন্তু কোনো ক্যালকুলেশনের দরকার হবে না, শুধু আমাদের কয়েকটা উপপাদ্য জানতে হবে। 2 দাগের অপশানটা কারেক্ট অপশান। উপপাদ্য কি না, সরি, একই চাপের উপরে কিংবা একই জ্যায়ের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ, সেক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের ডবল হবে। কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের ডবল হবে। এটা একটা কাজে লাগছে। আর একটা যেটা হচ্ছে কি, যে বৃত্তের যে বিন্দুতে একটা স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করে, কেন্দ্রগামী যে কোনো সরলরেখা ওই স্পর্শ বিন্দু পর্যন্ত সরলরেখা হচ্ছে লম্ব সবসময়। এটা হচ্ছে লম্ব। তো তাহলে এই দুটো জিনিস আমাদের জানলে কিন্তু এই ধরনের উপপাদ্যগুলো করতে কোনো অসুবিধা হবে না, মুখে মুখেই করা যাবে। তাহলে বুঝতে পারছি যে কতটাই সহজ এই সব ধরনের প্রশ্ন করা, এই উত্তর করা। এগুলো যদি জানা না থাকে তাহলে কিন্তু এটা অনেকটাই কঠিন হয়ে যাবে। তারপর নেক্সট চলে যাচ্ছি। নেক্সট যেটা আছে, যে 15 দাগের প্রশ্ন, এটাতে বলেছে নিচের দেওয়া চিত্রটিতে কোন বিষয়টি সঠিক। এখানে এটা একটা কেন্দ্র, এটা একটা বৃত্তের 4টা স্পর্শক টানা হয়েছে। এই ক্ষেত্রে ওই উপপাদ্যটাই কাজে লাগবে। এটা একটা পার্টিকুলার একটা প্রয়োগ আছে, এটা 10-এর বইতে একটা প্রয়োগ আছে। এটার এই যে বিপরীত যোগফলগুলো সমান হবে, AD প্লাস BC সমান হচ্ছে DC আর প্লাস AB। তাহলে এই 2 দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা আমি যদি উপপাদ্যগুলো মনে থাকে তাহলে এটা করা সম্ভব। এটা আমি প্রমাণ করব অন্যরকমভাবে, যেটা অন্য একটা উপপাদ্য কাজে লাগিয়ে। আমরা এখনই যেটা বলছিলাম যে এই দুটো বিন্দুতে স্পর্শ করেছে, দুটো বিন্দুতে স্পর্শ করলে এই দূরত্বটা সমান হবে। তাহলে এই DQ সমান হচ্ছে কত? DR। অনুরূপভাবে আমরা বলতে পারি যে CR, এটাও একটা বাইরের বিন্দু, এটা থেকে স্পর্শক টানা হলো। এইখানে দুটো, এইটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি CR সমান CS। অনুভাবে এটার ক্ষেত্রেও তাই, PB সমান BS। আবার এই দুটোর ক্ষেত্রেও তাই হবে। এটা কি হচ্ছে না, AP সমান AQ। তো এই 4টা জিনিস হচ্ছে, এই 4টা জিনিস পরস্পর সমান হচ্ছে। তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে এই ক্ষেত্রে এইটা আর এটা যদি যোগ করি, তাহলে DQ এটাতে আছে আর AQ আছে এটাতে। তাহলে DQর সঙ্গে যদি AQ যোগ করি, আমরা কি পাচ্ছি? DQ প্লাস AQ সমান পাচ্ছি কত? DR প্লাস AP। DR প্লাস AP। অনুরূপভাবে এইটার ক্ষেত্রে যে BS আর SC, BS এটাতে আছে, BS এর পরিবর্তে আমি লিখব কত না PB, আর SCর পরিবর্তে SC বা CS একই, CR লিখব। PB CR। আচ্ছা, তাহলে এইটা দুটো যদি যোগ করে দিই, এই দুটো সমান, এইটা সমান কি হচ্ছে? AD হচ্ছে। আবার এইটা সমান কি হচ্ছে? BSSC মানে হচ্ছে কত? BC। এইটা সমান কি হবে? DR কোথায়? DR প্লাস RC, এটা সমান হচ্ছে DC। আর AP প্লাস PB সমান হচ্ছে AB। তাহলে আমরা পেলাম এইটা প্লাস এটা সমান এটা প্লাস এটা। তো প্রমাণ হয়ে গেল। তো এটা যদি আমি এটার ক্ষেত্রে উপপাদ্যটা প্রয়োগটা পড়তাম, তাহলে কিন্তু এটা এতটা প্রমাণ করতেও দরকার ছিল না, সেটা ডাইরেক্ট আমি এই উত্তরটা করতে পারতাম। তো কতটাই সহজ যদি আমরা ওই ধরনের জ্যামিতিক যে উপপাদ্য আছে বা প্রয়োগ আছে, সেগুলো, বিশেষ করে উপপাদ্য যেগুলো, সেগুলো যদি আমরা ভালো করে
পড়ে থাকি। তো নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। এখানে বলেছে 20 দাগের এখানে প্রশ্ন, এখানে বলেছে একটি বহুভুজ বা পলিগন বাহুর সংখ্যার সমান হচ্ছে কৌণিকের অর্ধেকের সঙ্গে সমান। তাহলে এদের মধ্যে ওটা চতুর্ভুজ হবে না ষড়ভুজ হবে না পঞ্চভুজ হবে না কোনোটাই নয়, 4টা অপশান দেওয়া আছে, মানে এনটা এখানে বাহু সংখ্যা বের করতে দেওয়া আছে অ্যাকচুয়ালি যেটা পরোক্ষভাবে। তো এখানে কৌণিক যেটা হচ্ছে কি না কর্ণ, তো কর্ণের সংখ্যা বাহুর সংখ্যার সঙ্গে সমান হবে এটা জানতে চাই। তার আগে আমি এই ক্ষেত্রে একটু আলোচনা করে না ভালো যে একটা বহুভুজের ক্ষেত্রে কিছু কিছু জিনিস জেনে রাখা দরকার। বহুভুজ থেকে কিন্তু প্রত্যেকবারে প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো কিন্তু বহুভুজ সম্পর্কে যে বহুভুজের যে সূত্র যে কটা জিনিস আছে সে কটা জিনিস না জানা থাকলে কিন্তু এই বহুভুজের অঙ্কগুলো করা সম্ভব হবে না। তাই বহুভুজ সম্পর্কে আমি বারবার বলবো, যারা জ্যামিতি নিয়ে একটু সিরিয়াস পড়াশোনা করছে বা জ্যামিতির পোর্শনটা ভালো করে করতে চায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বহুভুজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুভুজের থেকে অনেক প্রশ্ন হয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক না কেন, তো বিভিন্ন প্রশ্ন হয়। তো সেই ক্ষেত্রে আমরা বহুভুজটা জানবো। তো আমরা দেখে নেব যে বহুভুজ থেকে কী ধরনের প্রশ্ন হয়। প্রথমত আমরা যে বহুভুজগুলো সাধারণত দেখি যে ত্রিভুজ তো আমরা জানি, চতুর্ভুজ নিয়ে আলোচনা হয়েছে। যেটা আছে পঞ্চভুজ বা পেন্টাগন তার 6টা, সেক্ষেত্রে তার পঞ্চভুজ যেহেতু 5টা বাহু থাকে, তো পঞ্চভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা 5টা, কর্ণের সংখ্যাও 5টা। ষড়ভুজের ক্ষেত্রে দেখব যে ষড়ভুজের ক্ষেত্রে কর্ণ সংখ্যা 9টা হয়, সপ্তভুজের ক্ষেত্রে কর্ণ সংখ্যা 14টা হয়, অষ্টভুজের ক্ষেত্রে কর্ণ সংখ্যা 20টা হয়, নবভুজের ক্ষেত্রে কর্ণ সংখ্যা 27টা হয় এবং দশভুজের ক্ষেত্রে কর্ণ সংখ্যা 35টা হয়। তো এইগুলো কর্ণের সংখ্যা যে এই এত ডিফারেন্ট হচ্ছে, এগুলো মনে রাখা কিন্তু কঠিন। এর একটা সূত্র আছে, সেই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। সূত্রগুলোর ক্ষেত্রে প্রথমে আসি, এন সংখ্যক বাহুর সংখ্যা যদি এন হয়, তো সেক্ষেত্রে আমরা বলবো কি এন সংখ্যা বাহু হলে তাহলে প্রত্যেকটা বহিঃকোণ হচ্ছে কি যে 360 বাই এন। বহিঃকোণের মানটা আমরা প্রথমে বের করব, যে বাহু সংখ্যাটা যদি দেওয়া থাকে আমরা এটা সবসময় বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা বহিঃকোণ পাবো এবং 180 থেকে বহিঃকোণ বাদ দিলে অন্তঃকোণ পাবো। এরপরে যেটা হয়েছে কি যে অন্তঃকোণের সমষ্টি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের সুষম বহুভুজ, কিন্তু এই সমস্ত সূত্র সুষম বহুভুজের ক্ষেত্রে এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে কি না 2 × n-2 সমকোণ, বা অনেক ক্ষেত্রে n-2 × 180 ডিগ্রি এভাবে লেখা থাকে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন বইতে লেখা থাকে। আর একটা যেটা হচ্ছে কর্ণের সূত্র, এটা যেটা ভাইটাল জিনিস আমাদের এই অঙ্কে কাজে লাগবে, বা এতক্ষণ ধরে যেটা আমি বলার চেষ্টা করেছিলাম যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হচ্ছে কি n × n-3/2, n × n-3 কর্ণের সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের বহুভুজের বাহুর সংখ্যা এবং কর্ণের সংখ্যা সমান। বাহুর সংখ্যা আমি যদি n ধরে নিই এবং কর্ণ তাহলে এটাই হচ্ছে, তাহলে এই দুটো সমান হবে। সমান হলে এবারে আমরা ক্যালকুলেশন করব। 2n সমান হচ্ছে কত, n² - 3n। তার মানে আমরা n² সমান পাচ্ছি কত, n² সমান পাচ্ছি 5n। আচ্ছা, এখানে এক সাইডে যদি নিয়ে আসি n² - 5n সমান 0, n কমন নিয়ে নিই n-5 সমান 0। তার মানে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি, n এর মান হয় 0 না হলে 5। 0 তো হওয়া সম্ভব নয়, 0 বাহু বিশিষ্ট বহুভুজ, এটা অসম্ভব। এটা তাহলে বাহু সংখ্যা হবে কত না 5, এটা হবে পঞ্চভুজ বা পেন্টাগন। 3 দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা একটা পঞ্চভুজ। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 33 দাগের অঙ্ক। এটাতে বলেছে একটি ত্রিভুজের বাহুগুলি দেওয়া আছে 3x - 4x + 2 5 - x এইগুলো। তো বাহুগুলিতে যে কতগুলো ত্রিভুজ তৈরি করা যাবে এই বাহুগুলি থেকে, তো দেখে নিই। এই যে বাহুগুলো আছে, আমি যদি যে কোনো দুটো বাহু সমান করে দিই তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাবো না, এটা সমান হবে 2x 6, তাহলে x সমান হচ্ছে 3।
এক্স সমান যদি 3 হয় তাহলে বাহুগুলো এই ক্ষেত্রে বাহুগুলো কি হবে না, এটা 9 মাইনাস 4 মানে 5, তারপরেরটা 5, তারপরেরটা হবে 2। তো এটাকে আমরা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে কিনা আমরা দেখে নিই। যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে সেটা ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। তো এই ক্ষেত্রে একটু লেখার ভুল হলো, এখানে এটা 5 হবে, 5 5 2। তাহলে যে কোনো দুটো বাহু যোগ করি, এটা যোগ করলে এর চেয়ে বড় হবে, এটা যোগ করলে এর চেয়ে বড় হবে, এটা যোগ করলে এর চেয়ে বড় হবে, তাহলে এটার দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। এরপরে নেক্সট যদি আমি অপর দুটো বাহু সমান করি, 3x - 4 = 5 - x যদি করে দিই এইটার সঙ্গে প্রথমটা, তাহলে কি হচ্ছে না 4x সমান আমাদের হবে 9, x সমান হচ্ছে কত 9/4। তাহলে আমাদের টোটাল যে বাহুগুলো যেটা হচ্ছে, বাহুগুলো কি হবে, বাহুগুলো সব হবে কিন্তু 11/4, 17/4, আর একটা হচ্ছে 11/4। তিনটে বাহু হচ্ছে, এর যে কোনো দুটির যোগফল কিন্তু তৃতীয় অপেক্ষা বৃহত্তর। এটা হচ্ছে ত্রিভুজের বেসিক রুল। ত্রিভুজ গঠন হতে গেলে তিনটে বাহুর দৈর্ঘ্য এইভাবেই থাকতে হবে। যদি তিনটে বাহুর দৈর্ঘ্য এমন হয় 3 2 5, তো এটার ক্ষেত্রে ত্রিভুজ গঠন সম্ভব হবে না, কারণ এই দুটোর যোগফল এর সঙ্গে সমান হচ্ছে। তো এটা ত্রিভুজ গঠন বেশি হতে হবে, ত্রিভুজ গঠন করা সম্ভব হয় না। মিনিমাম এখানে 3 থাকতে হবে, তবে গিয়ে এটা সম্ভব হবে, না হলে সম্ভব হবে না। তো এই গেল দ্বিতীয়টার ক্ষেত্রেও ত্রিভুজ হচ্ছে। এরপরে চলে যাচ্ছি বাকি দুটো, যদি লাস্ট যেটা থাকবে সেই দুটো সমান করব। x + 2 = 5 - x। এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কত 2x = 3, x সমান হচ্ছে কত 3/2। তো x এই ক্ষেত্রে 3/2 হচ্ছে। তাহলে বাহুগুলো আমাদের কি হবে, বাহুগুলো দেখে নিই, 7/2, তারপর এটা 7/2, তারপরে 1/2। তাহলে এইগুলো যদি যোগ করি এক্ষেত্রেও ত্রিভুজ গঠন করা সম্ভব হবে, যে কোনো দুটির যোগফল অপরটির অপেক্ষায় বৃহত্তর হবে। তাহলে এক্ষেত্রে আমরা তিনটে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। তাহলে আমাদের উত্তর হবে 2। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। স্ক্রিনে দেখা যাচ্ছে 34 দাগের অঙ্ক। দেওয়া আছে একটি বৃত্ত, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের আয়তন সমান। তিনটির মধ্যে কোনটির পরিসীমা বৃহত্তর হবে? তো এখানে বই ইংলিশ থেকে অনুবাদ করা, সেক্ষেত্রে বা হিন্দি থেকে অনুবাদ করা হয়েছে, সেই জন্য এখানে একটু প্রবলেম হয়ে গেছে। এই যে বর্গক্ষেত্র, বৃত্ত, এদের কোনো আয়তন হয় না। আয়তন হয় যেগুলো 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক চিত্র, যেগুলো গোলক কিংবা ঘনক, আয়তঘনক যেগুলো, সেক্ষেত্রে কিন্তু তাদের আয়তন হয় যাদের দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা আছে। কিন্তু যাদের কেবলমাত্র দৈর্ঘ্যপ্রস্থ আছে তাদের আয়তন হয় না, তাদের ক্ষেত্রফল হয়। সেই জন্য এইটা হবে না, এর পরিবর্তে ক্ষেত্রফল হবে। তো অঙ্কটা এখানে বলবো যে এখানে যখন ট্রান্সলেট করা হয় তখন ভুল ট্রান্সলেট হয়েছে, এরকম কিছু কিছু অঙ্কে থাকতে পারে। তো আমরা ক্ষেত্রফল ধরেই করব। তো বৃত্ত আছে, ত্রিভুজ আছে এবং সমবাহু ত্রিভুজ আছে এবং বর্গক্ষেত্র আছে। তো বৃত্তের ক্ষেত্রে আমরা সূত্রগুলো একবার জেনে নিই। সূত্র কিন্তু ভাইটাল জিনিস, সূত্র মনে রাখতে হবে। বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, আর ব্যাসার্ধ ধরেই করছি, তাহলে এই ক্ষেত্রে চেয়েছে যে পরিসীমা এবং আয়তন, এই ক্ষেত্রফল। পরিসীমা হচ্ছে, বা এটার বৃত্তের ক্ষেত্রে তো পরিসীমা হয় না, পরিধি হয় 2πr। আবার ক্ষেত্রফল হবে কত πr²। অনুরূপভাবে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হবে কত 4a, 4টা বাহুর দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল হবে কত a²। বাহু যদি a হয়, ক্ষেত্রফল হবে a²। অনুরূপভাবে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা 3টে বাহুর যোগফল। বাহু যদি a হয়, 3টে বাহু তো সমান হচ্ছে, সেই জন্য এটা 3a হবে। আর ক্ষেত্রফল হবে √3/4 × বাহু স্কোয়ার।
এইটা আমরা তিনটে জেনে নিলাম। তো বেসিক্যালি এখানে কোনো মান দেওয়া নেই, তাহলে সূত্র ধরেই আমাদের ক্যালকুলেশন করতে হবে। যেটা এই ক্ষেত্রে বলেছে যে তিনটে ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হবে, তিনটের ক্ষেত্রফল সমান হবে, তাহলে কি হচ্ছে আমাদের দেখে নিতে হবে। তো তাহলে আমরা পাই আর স্কোয়ার এটার সঙ্গে যদি এটা সমান করি কিংবা এটার সঙ্গে এটা সমান করব, এই দুটো সমান করে করে দেখব। পাই আর স্কোয়ার সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা একটা হচ্ছে। আর একটা হচ্ছে কত, আচ্ছা আগে ওইটা বের করে নিই, তারপরে পরে আসছি। তো এটার ক্ষেত্রে আমরা কি পাবো, আর আর এর মধ্যে একটা সম্পর্ক পাবো। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে কত, √3/4। আচ্ছা পাইটাও পাশে যাবে, পাই মানে 22-এর 7 ধরে করবো, 7-এর 22। আর এ স্কোয়ার যেমন থাকলো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা প্রায় অ্যাপ্রক্সিমেট যেটা দাঁড়াবে আর ইজিক্যাল টু 0.37a। বর্গমূল করে ক্যালকুলেশন করে বর্গমূল করে পাবো যে আর ইজিক্যাল টু 0.37a। এটা আমরা পেলাম। এইবারে পরিধির ক্ষেত্রে এখানে বৃত্তের পরিধিটা যদি বের করতে চাই, বৃত্তের পরিধি সমান কত হচ্ছে 2πr, সরি আর স্কোয়ার না 2πr সমান কত হবে, 2 × 22-এর 7 গুণিতক 0.37a সমান হচ্ছে আমাদের 2.32a। আবার এ স্কোয়ার, আচ্ছা এটার সঙ্গে এটা সমান করা যাবে না, এটাকে যদি আমি বাহুটার দৈর্ঘ্য এটাকে এ না ধরে এস ধরে নিই, সবগুলো একই হয়ে গেলে অন্যরকম ক্যালকুলেশন হয়ে যাবে। এর বাহুর সঙ্গে এর বাহু সমান হবে এমন কোনো গ্যারান্টি নেই, সেই জন্য এটাকে এস ধরলাম, এটা এ ধরলাম। তাহলে এস এ স্কোয়ার সমান এটা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা করলাম সমান। এই ক্ষেত্রে আমরা এস সমান পাবো কত না 0.65a। তো তাহলে পরিসীমা 4s, পরিসীমা 4 ইন্টু 0.65a সমান কত হচ্ছে না 2.632a। তাহলে একটা পরিসীমা হচ্ছে এটা, আর একটা পরিসীমা হচ্ছে এইটা, আর একটা পরিসীমা যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, আচ্ছা এইটা পেলাম বৃত্তের ক্ষেত্রে, আর এইটা পেলাম বর্গক্ষেত্র। আর ত্রিভুজের যেটা হচ্ছে সেটা হচ্ছে 3a ত্রিভুজ। তাহলে কোনটা বড় হচ্ছে, 3aটাই সবচেয়ে বড় হচ্ছে, এটা 2 পয়েন্ট, এটাও 2 পয়েন্ট, এটা 3a, তাহলে ত্রিভুজটাই সবচেয়ে বড়। তাহলে বৃহত্তম পরিসীমা হবে ত্রিভুজের। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এরপরে চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে 35 দাগের অঙ্ক বলেছে এবিসিডি ত্রিভুজের দুই শীর্ষবিন্দু দেওয়া আছে, এ এবং সি দেওয়া আছে, এটা কর্ণ বরাবর। আবার শীর্ষবিন্দু বি ও ডি এর ক্ষেত্রে এই সরলেখার উপর অবস্থিত, কে এর মান কত হবে। আমি যদি এর ছবিটা এঁকে নিই, এটা সামান্তরিকের এটা এ, এই বাহুটা আছে 5-2 এই বিন্দুটা, আচ্ছা এটা বি, এটা সি, এটা দেওয়া আছে 6-2, আর এটা ডি। এইবারে এই যে বিডিটা একটা সরলেখার উপরে অবস্থান করছে, এই সরলেখাটা হচ্ছে কি y = 3x সরলেখা। এই সরলেখার উপরে এই যে বি বিন্দু এবং ডি বিন্দুটা অবস্থান করছে। তাহলে আমাদের কে এর মান বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই আর একটা যে কর্ণ আছে এই কর্ণটা আমরা যোগ করে দেখব। এই সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু এটা, তাহলে এটার যদি মধ্যবিন্দু বের করি তাহলে এটার ক্ষেত্রে কি পাচ্ছি না, এইটা মধ্যবিন্দু বের করার সূত্র কি না, এ পয়েন্ট যদি 5-2 হয় আর সি পয়েন্ট যদি 6-2 হয়, এদের মধ্যবিন্দু যেটা এখানে আমি ও ধরে নিই, তাহলে ও সমান হবে কত, এটার প্লাস এটা এক্সের অক্ষ, এটা এক্সের স্থানাঙ্ক প্লাস ওয়াই এর এক্সের স্থানাঙ্ক বাই 2, মানে 5 +
6/2 আর এটা হবে 2 + 2/2। তার মানে এটা দাঁড়াচ্ছে কত? আচ্ছা, এটা 2, দুটোই 2 ছিল না, এটা 3 ছিল না, এক্ষেত্রে দুটোই 2 ছিল, কোনো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 11/2 আর এটা 2, 4/2 মানে 2 হচ্ছে। তো এইটা হয়ে গেল এর মধ্যবিন্দু। তাহলে অনুরূপভাবে এইটারও মধ্যবিন্দু এটা, এই মধ্যবিন্দুটা কিন্তু ওই সরলরেখার উপর অবস্থিত। তাহলে y সমান 3x হচ্ছে সরল 3x প্লাস কে, সরি এটা প্লাস কে ছিল, এটা লেখা হয়নি, প্লাস কে। এইটার এই যে সরলরেখাটা এই মধ্যবিন্দুগামী ও বিন্দুগামী হচ্ছে, তাহলে ওর পয়েন্টটা এখানে বসিয়ে দেবো। এটা হচ্ছে এক্সের মান, এটা ওয়াইয়ের মান। তাহলে y সমান 3 × 11/2 প্লাস কে। তাহলে কে সমান হচ্ছে 2 - 33/2 সমান হচ্ছে কত? 4 - 33/2 সমান কত হচ্ছে? 29 - 29/2 কের মান। তো কের মান যদি এটা হয় তাহলে এর উত্তরে কোনোটাই মিলবে না। মিলবে তখনই এখানে যদি আমি এটা 5.2 না করে 5.3 করি। সরি, 5.3 করলেও মিলবে কিনা সেটা সন্দেহ আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব এর কোনোটাই নয় হবে এর অ্যান্সার। যদি আমি এটাই 2 ধরেই করি তো সেক্ষেত্রে কোনোটাই নয় হবে অ্যান্সার। তো যেটা আমাদের দেওয়া আছে সেটা ধরেই এখানে করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম ক্যালকুলেশন করে কে এর মানটা এখানে -29/2 হচ্ছে, সেখানে এই যে অপশানগুলো এর মধ্যে কোনোটাই না। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক যেটা বলেছে, একটি উত্তল বহুভুজ কনভেক্স পলিগন, যেটা বহুভুজের বাহুর সংখ্যা কত যার ক্ষুদ্রতম অন্তস্থ কোণ সমান হলো 75 ডিগ্রি এবং অন্তস্থ কোণগুলো এপি তৈরি করে। এপিটা এখানে বলি, এপি হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। হ্যাঁ, এপিটা এখানে আমার নাম নয়, সেক্ষেত্রে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা হচ্ছে কি সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি যেটা, এর অর্থ হচ্ছে কি যে এটা একটা নির্দিষ্ট অন্তর থাকবে, বাড়তে থাকবে কিংবা কমতে থাকবে, যোগ হয়ে, অনেক সময় গুণ হয়ে বাড়ে কিংবা ভাগ হয়ে কমে, কিন্তু এটার ক্ষেত্রে যোগ হয়ে বাড়বে সমান্তর প্রগতির ক্ষেত্রে। যেমন কি একটা 2, একটা 4, একটা 6, একটা 8 এই ধরনের বাড়তে থাকছে, আবার এটা কমতে থাকবে 0, -2, -4 এই রকমের। এই যদি একটা নির্দিষ্ট ওয়েতে বাড়তে কিংবা কমতে থাকে, এইটা যে একটা সিরিজ তৈরি করে একে বলে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো এইরকমভাবে বাড়তে থাকবে এই কোণগুলো। সেই ক্ষেত্রে আমাদের যার সাধারণ অন্তর হচ্ছে ডি, এই যেটা বাড়ছে এদের মধ্যে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে সাধারণ অন্তর। এটা এখানে 2 করে ডিফারেন্স হচ্ছে, আর এই কোণের ক্ষেত্রে 10 করে ডিফারেন্স হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে যে ওই কীটা বের করতে হবে না, এটার ক্ষেত্রে আমরা বের করব যে বাহু সংখ্যা কত, বাহু সংখ্যাটা বের করতে হবে। তো তাহলে দেখে নিই, অন্তস্থ কোণ দেওয়া আছে। অন্তস্থ কোণের সূত্র আমরা জানি কি n × 2 n-2 সমকোণ। এটা হচ্ছে, আবার এই যে সিরিজটা তৈরি হয়েছে এই সিরিজের একটা সূত্র আছে, সিরিজ যোগফলের সূত্র n/2 2a + n-1 × d। এটা হচ্ছে যে এদের যোগফল সমান্তর প্রগতিতে বা এপিতে থাকবে এমন সংখ্যাগুলোর যোগফল, যেখানে n হচ্ছে কি টোটাল সংখ্যা, a হচ্ছে প্রথম সংখ্যা, আর d হচ্ছে এর সাধারণ অন্তর। এটা ভালো করে মনে রাখতে হবে। n হচ্ছে পদ সংখ্যা বা যতগুলো আমাদের সংখ্যা থাকবে, আর a হচ্ছে প্রথম যেটা স্টার্ট হবে যেটা দিয়ে, আর d হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স যতটা। তো এইবারে আমরা ক্যালকুলেশন করব আর একটা, যেটা অন্তঃকোণের সমষ্টি, যেটা হলো কি অন্তঃকোণের সমষ্টির সূত্র 2 × n-2 সমকোণ বা n-2 × 180 ডিগ্রি। তো তাহলে এইবারে আমরা ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা কিভাবে হবে না, এটা দাঁড়াচ্ছে কি n-2 × 2a + n-1 × d সমান n-2 × 180 ডিগ্রি।
এইবারে এটা আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এনের মান। এনের মান যেটা হবে সেখান থেকে রেজাল্ট আসবে, বাহু সংখ্যা আসবে। তো তাহলে ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, টুটা যদি ও পাশে নিয়ে চলে যাই, বাকি এখানে আছে কত, 2an প্লাস এন স্কোয়ার ডি মাইনাস এন ডি সমান হচ্ছে 360n মাইনাস 720। টুটা গুণ হয়েছে এইটা। তো এক্ষেত্রে এর মানটা দেওয়া আছে 75। তো তাহলে এটা আমরা এর পরিবর্তে এখানে 75 গুণিতক 2 150 এন প্লাস এটা আর কোথাও নেই এন স্কোয়ার ডি। আচ্ছা, ডিফারেন্সটা আছে 10, তাহলে এখানে 10 ব্যবহার করব। 10n স্কোয়ার মাইনাস এইখানে 10n ইজিক্যাল টু 360n মাইনাস 720। তাহলে আলটিমেট আমাদের ক্যালকুলেশন করে এটা ইকুয়েশান আকারে যদি সাজিয়ে নিই তাহলে দাঁড়াচ্ছে কত, এন স্কোয়ার মাইনাস 22n প্লাস 72 সমান, এটা হচ্ছে ফ্রেশ আমাদের ক্যালকুলেশান। এটাকে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি, এটা মিডিল টার্ম ফ্যাক্টর গিয়ে দাঁড়াবে n মাইনাস 18 ইন্টু n মাইনাস 4 ইজিক্যাল টু 0। সেখান থেকে আমরা n এর মান পাবো 4 বা 18। তো এইখানে তাহলে সির দাগের 3-এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক এটা আজকের শেষ অঙ্ক। এটাতে বলেছে যে চিত্র যেটা দেওয়া আছে তাতে কিউ এক্স এবং জেড কিউ হচ্ছে যথাক্রমে জেড এক্স আর। আচ্ছা, কিউ এক্সটা হচ্ছে কি জেড এক্স আর। এইটার এই যে কোণটা, এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। আবার অনুভাবে আরেকটা বলেছে যে এক্স জেড এস এইটার সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা। তাহলে এই কোণটা সমান এই কোণটা আর এই কোণটা সমান এই কোণটা, এটা পেলাম। এবার কোণের এখানে কোণের একটা নাম্বারিং করে দিই, 1, এটা 2, এটা 3। আবার অনুভাবে এটাকে 4 করে দিই, এটা 5, এটা 6। এবারে আমরা ক্যালকুলেশনে আসি। এখানে আমাদের বের করতে হবে এম যে এক্স কিউ জেড সমান কত হবে। এখানে একটা দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান 70, এটা দেওয়া আছে। বাকিটা এখানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা 1 4 কত পাচ্ছি, 1 আর 4 সমান, এই দুটো কোণ সমান 180 মাইনাস 70, তার মানে হচ্ছে 110 ডিগ্রি। 1 4 পেয়ে যাচ্ছি। আবার এই যে পুরোটা এই 1 2 3 1 2 3 সমান 180 সমান হচ্ছে 4 5 6, এটা সমান 180। আবার এখানে যেহেতু এটা সমদ্বিখণ্ডক এই কোণটার আর এইটার সমদ্বিখণ্ডক এই কোণ, এই বাহুটা সরি দুটো বাহু সমদ্বিখণ্ডক, সেহেতু আমরা বলতে পারি 6 সমান হচ্ছে 5 আর 2 সমান হচ্ছে 3। তাহলে অনেকগুলো সম্পর্ক পেয়ে গেলাম। এই সম্পর্কগুলো আমরা একসঙ্গে কাজে লাগাবো। এইবারে সমস্ত কোণের যোগফল এখানে ধরি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এই যে কোণগুলো আছে এই কোণের যদি আমি সবগুলোর যোগফল করি, এইটা আর এইটা, এটা সব মিলে কত হচ্ছে না, এইটা প্লাস এটা 180 180 360 হচ্ছে, এটা 360 হচ্ছে। এইবারে আমরা কোণগুলোকে একটু আলাদা করে নেব। 1 আর 4 মিলে আমাদের কত হচ্ছে, 1 4কে যদি আলাদা করে নিই, 1 আর 4 অনুভাবে আবার আলাদা করব 1 4কে, তার সঙ্গে সঙ্গে আলাদা করব 5 6কে। তাদের মধ্যে একটা যাদের যাদের সম্পর্ক আছে তাদেরকে আলাদা করে নেব। আর 2 3কে সমান 360।
আচ্ছা 1-4-এর যোগফল হচ্ছে 110। আচ্ছা এইটার মধ্যে দুটো কিন্তু সমান, দুটো সমান, তাহলে দুটো মিলে একটা আমরা ধরে নিচ্ছি 2, 5 কোণটা 2 ধরে নিলাম, আর 2 আর 3 এই দুটো সমান, এটার ক্ষেত্রে এটা ধরে নিলাম, দুটো কোণ একই মান হচ্ছে সেই জন্য এটা ধরে নিলাম এইটা। এইবারে যদি আমি ক্যালকুলেশন করি, এটা যদি এ পাশে আসে সেটা নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের দাঁড়াবে কত, 2 ইন্টু এটা সমান হচ্ছে 360 মাইনাস 110 সমান হচ্ছে কত, 250। আচ্ছা 5 কোণ আর 2 কোণ সমান কত হবে, 250/2 সমান হচ্ছে 125 ডিগ্রি। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা 125 ডিগ্রি, তাহলে এই কোণটা সমান কত হবে না, কিউ কোণ সমান হবে কত, 180 মাইনাস 125 ডিগ্রি সমান কত হচ্ছে না 55 ডিগ্রি। তাহলে এর দাগের অপশানটা আমাদের এইটাই চেয়েছে, যে আমাদের যেটা চেয়েছে এক্স কিউ জেড কোণ, এক্স কিউ জেড কোণ, এটার মান হবে 55 ডিগ্রি। তাহলে আমাদের এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এ বা একের দাগের অপশান কারেক্ট অপশান। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝবে এবং তোমাদের এগুলো প্র্যাকটিস করবে, তোমাদের ভীষণ কাজে লাগবে এই অঙ্কগুলো ভবিষ্যতের জন্য। এই অঙ্কগুলো কিন্তু একটা হাতিয়ার হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তো আমার জানানোর সময় অবশ্যই আমি বলবো যে পার্টিকুলার যেটা জানাতে চাইছো কোন দাগের অঙ্ক, এটা পরিষ্কারভাবে লিখলে তাহলে, বা যদি স্ক্রিনশট দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে আরও সুবিধা হয়, যে অঙ্কটা আমি বুঝতে পারি কোন অঙ্কটা, যদি কোনো অসুবিধা থাকে। তো যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং যদি ভিডিওটা কাজের মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের সিরিজ আসতে থাকবে, নতুন নতুন অঙ্ক যেগুলো তোমাদের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা হচ্ছে, এইগুলো কিন্তু খুব কাজের। সেই জন্য অবশ্যই বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।